নমস্কার। আজকে অ্যাস্ট্রোলজি উইথ জয়তে সবাইকে স্বাগত জানাই। আজকের এই এপিসোডটি একটি বিশেষ এপিসোড। আজকে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমার সঙ্গে একজন উপস্থিত আছেন। ওনার নাম সম্রাট ঘোষ। উনি চিত্রশিল্পী, পেন্টার, আপকামিং নেক্সট জেনারেশন, আমি বলতে পারি নেক্সট জেন পেন্টার। তো উনি ভীষণ ভালো আঁকেন। আপনারা আমার চ্যানেলে ওনার বিভিন্ন ছবি, পোস্টিং এগুলো দেখতে পাবেন। আস্তে আস্তে ভিডিওর পরবর্তী সেকশনে আসবে। তা আপনারা একটু অবাক হচ্ছেন হয়তো যে অ্যাস্ট্রোলজি চ্যানেলে চিত্রশিল্পী বা পেন্টার কি করছে, কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণেই উনি আজকে এখানে এসছেন এবং উনি অ্যাস্ট্রোলজির বিষয়ে, উনি নিজেও অ্যাস্ট্রোলজিকে ভীষণ রকম বিশ্বাস করেন এবং অ্যাস্ট্রোলজি, ডিস্টেন্স হিলিং, যেটা আমরা রেকি পদ্ধতিতে করে থাকি, ডিস্টেন্স হিলিং, বাস্তু, এই সমস্তগুলো দিয়ে উনি ওনার লাইফে কিভাবে সাকসেস পেয়েছেন, সাফল্য পেয়েছেন এবং আগামী দিনে উনি আরও কিভাবে নিজেকে এই অ্যাস্ট্রোলজি, রেকি, ডিস্টেন্স হিলিং বা বাস্তু যে টিপস, সেগুলো দিয়ে কিভাবে নিজেকে আপগ্রেড করবেন, সেই সমস্ত বিষয়গুলো আজকে আমরা জানবো এবং ওনার থেকে জেনে নেব যে উনি সাকসেসটা কিভাবে পেলেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ, তো আজকে এই অ্যাস্ট্রোলজি উইথ জয়ের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ। হ্যাঁ, আপনার থেকে প্রথমে জেনে নিতে চাইবো যে আপনি আমাকে এই কিভাবে, মানে আমার সাথে যোগাযোগটা কিভাবে হলো সেটা একটু আমার দর্শকদেরকে জানাবেন। প্রথমে আপনার নামটা আর আপনি এখন কি করেন এটা একটু বলে দেন। নমস্কার, আমার নাম সম্রাট ঘোষ। আমি পূর্ব বর্ধমানের শক্তিগড় থেকে আসছি। বেশ কিছুদিন আগে, যেহেতু আমি অ্যাস্ট্রোলজি সম্বন্ধে অনেকটাই ইন্টারেস্টেড এবং খুব বিশ্বাস করি অ্যাস্ট্রোলজিতে, তো ইউটিউবে অ্যাস্ট্রোলজি উইথ জয় এই চ্যানেলটি আমি দেখতে পাই এবং এই চ্যানেলে ভিডিওগুলি দেখি। তো সেখান থেকেই এই জয়দার সাথে আমার যোগাযোগ। তারপর আমি যোগাযোগ করি ফোনের মাধ্যমে। তো আমার জীবনের কিছু কিছু সমস্যা দেখা দিয়েছিল সেই সময়। যেমন আমি একটা বলি যে আমি 2022-এ গ্র্যাজুয়েশন কমপ্লিট করি আর্ট কলেজ থেকে। তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আমার একটু উচ্চশিক্ষার ইচ্ছা ছিল, তো আমি পাচ্ছিলাম না। পরপর 2 বছর কোথাও পাইনি, কোনো ইউনিভার্সিটিতে পাইনি। তো এইটা ছিল আমার তৃতীয় চান্স এবং এটাই শেষ। আমাদের 3 বছর সময় থাকে, এটাই শেষ চান্স ছিল আমার। তো আমি ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েছিলাম। তো সেই সময় আমি এই জয়দার চ্যানেলটি দেখে আমি অনেক আশা পেলাম যে হয়তো এই মানুষটি আমাকে কিছুটা হলেও হেল্প করতে পারে। তো সেইখান থেকে যোগাযোগ করলাম এবং উনি আমাকে অ্যাস্ট্রোলজিক্যাল কিছু টিপস এবং বাস্তু সম্বন্ধীয় কিছু টিপস দিলেন এবং উনি রেমিডি হিসাবে আমাকে রেকি হিলিংও নিতে বললেন। তো এইটা করে আমি আজকে মাস্টার ডিগ্রি করছি, মাস্টার ডিগ্রি পেয়ে গেছি, একটা সাকসেস আমি পেয়েছি এই টিপসগুলো মেনটেন করে করে। তো আর কি বলবো না, এখানে আমি একটা কথা বলে রাখি। এই যে আমি ডিস্টেন্স হিলিং এর টার্মটা বারবার ইউজ করি আমার চ্যানেলে, এটা রেকি পদ্ধতিতে করা হয় এবং আমি সম্রাটকে আমাদের রেকির যে আরেকটি চ্যানেল আছে সেই চ্যানেলের ভিডিও আমি প্রথমে ওকে ফরওয়ার্ড করেছি। সেই চ্যানেলটির নাম হচ্ছে রেকি গুরুকুল। আপনারা সম্রাটের আরেকটি এরকম ইন্টারভিউ এপিসোডও ওই রেকি গুরুকুল চ্যানেলে পাবেন। তো সেই ভিডিওটির লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। তো সেই তখন এই রেকির সিস্টেমটাতে ওকে ইনকর্পোরেট করি যে তুমি যদি চাও তাহলে এটা নিতে পারো, ডিস্টেন্স হিলিংটা নিতে পারো, আর অ্যাস্ট্রোলজিক্যাল যে টিপস বা আনুষঙ্গিক বাস্তুর যে টিপস, এগুলো আমি ওকে সাজেস্ট করি। ও যখন এসছিল আমার কাছে, হ্যাঁ, অনেকদিন আগে যখন এসছিল, বেসিক্যালি ও ইউটিউব থেকে আমার কাছে আসে এবং যখন ও আমার কাছে ইউটিউব থেকে এসছিল দেখে, তখন ওকে আজকে আপনারা যতটা একটা ফ্রেশ একটা মানুষকে, একটা মুখের মধ্যে যে একটা হাসি, একটা গ্লেজ ফুটে ফুটে বেরোচ্ছে মুখ থেকে, সেই জিনিসটা কিন্তু ওর মধ্যে তখন ছিল না। বাকিটা তুমি একটু বলো, তখনকার পরিস্থিতিটা, যখন তুমি আমাকে এসেছিলে আর আমি তোমাকে কি কথা দিয়েছিলাম যে কখন তোমার ভিডিও নেব, সেই ব্যাপারটা একদমই। আমি যখন স্যারের কাছে আসি, স্যার বলেই বলছি, যে স্যার বলেই ডাকি। তো
ভিডিও দেখে আসি, মানে একদিন ইউটিউবে অ্যাস্ট্রোলজি ভিডিও ঘাঁটতে ঘাঁটতে অ্যাস্ট্রোলজি উইথ জয় সাজেশনে আসে, চ্যানেলটা খুলি, ভিডিওগুলো দেখি, ভালো লাগে, ফোন নাম্বারের সঙ্গে যোগাযোগ করি, ফোন নাম্বার দিয়ে। তারপর আমার সমস্যার কথা জানাই যে আমি এরকম কিছু সমস্যার মধ্যে আছি। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আমি মাস্টার্স পাচ্ছি না 2 বছর ধরে। আমার মাস্টার্স করার খুব ইচ্ছা, জীবনে ছবিটাকে নিয়ে এগোনোর ইচ্ছা। এটার জায়গায় আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি, এটা পরীক্ষা দিতে হয়, নির্দিষ্ট কিছু সিলেক্টেড সিট থাকে, হ্যাঁ, তার মধ্যে সিলেকশন না পেলে তাহলে হয় না, এবং সেটা ইন্টারভিউ মাধ্যমে হয়, এবং প্রসেসটা যথেষ্ট টাফ। এবং আমাদের গ্র্যাজুয়েশনের পর 3 বছর সময় থাকে, 3 বছরের মধ্যে পরীক্ষা দিয়ে পেতে হয়, না হলে আর মাস্টার্স করা যায় না। তো আমার পরপর 2 বছর লস গেছে। 2022-এ গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, সেই বছর পাইনি, 23-এও পাইনি। তো এই বছর লাস্ট ছিল। আমি যথারীতি একটা টেনশন, একটা চাপ, একটা ফ্রাস্ট্রেশন যে না পেলে কি আমার জীবনে মাস্টার্সটা হবে না, আমার খুব ইচ্ছা করব, উচ্চশিক্ষা লাভ করব, মানে এটা সব দিক থেকে ঘেঁটেছিলাম সেই সময়টা। তো ঠিক সেই সময়ই আপনার ইউটিউব চ্যানেলের সাজেশনটা আমার কাছে আসে, আমি ভিডিওগুলো দেখি এবং মনে হলো যেন একটা আমার ইনার মাইন্ড আমাকে বললো যে এই মানুষটি আমাকে একটু হেল্প করলেও করতে পারে আমার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে। তো ফোন করলাম, ফোন করে কথা বললাম। তারপর ওনার কাছে আমার জন্মছক তৈরি করা অ্যাস্ট্রোলজি এবং এবং বিভিন্ন উনি টিপস বললেন, রেমেডি বললেন যে তুমি এইগুলো ফলো করো, ফলো করলে তোমার সাকসেস আসবে। এবং উনি একটা তখন বলে দিয়েছিলেন যে তোমার সাকসেস আসবে, এবং আমরা তোমার যেদিন সাকসেস আসবে তারপরে আমরা একটা ভিডিও নেব, এবং এটা হবেই। এটা উনি মানে একদম প্রেডিকশন করে দিয়েছিলেন যে তোমার সাকসেস হবে, আমরা ভিডিওটা অবশ্যই হচ্ছে। এটা অনেক আগেই আপনি বলে দিয়েছিলেন। তো আলটিমেট আজকে এই ভিডিওতে বসে আছি, আমার খুব ভালো লাগছে যে আজকে আমি মাস্টার্স করছি। উনি যে রেমেডিগুলো বলেছিলেন অ্যাস্ট্রোলজিক্যাল, বাস্তু সম্বন্ধীয়, এবং আমাকে সাজেস্ট করেছিলেন আপনি যে রেকি হিলিং নিতে, খুবই উপকৃত হয়েছি আমি। এই 3টে রেমেডি পালন করে আমি সাকসেস পেয়েছি, খুবই উপকৃত। এখানে আমি একটা কথা সকলকে বলতে চাইবো যে দেখুন, সাকসেসটা যার যার ব্যক্তিগত চয়েস। চেষ্টাটা ও করেছে, তাই ও ওর চেষ্টার ফলটা পেয়েছে। আমি কিন্তু সেই বিষয়টাই বিশ্বাস করি, ঠিক আছে? ইমপ্র্যাকটিক্যাল কোনো জিনিসকে কিন্তু আমি বিশ্বাস করি না। হ্যাঁ, যে আমি স্টোন করে নিলাম আর আমি সাকসেস পেয়ে গেলাম, এইটাতে কিন্তু আমি বিশ্বাসী নই। এই জায়গাটা একটু বলো। এই জায়গা আমি বলছি, উনি বলে দিয়েছিলেন যে আমি আমার দিক থেকে রেমেডি বলবো, কিন্তু চেষ্টা তোমাকে করতে হবে, তোমাকে পড়াশোনাটা যথারীতি করতে হবে, পড়াশোনায় ফাঁকি মারলে চলবে না। ছবি আঁকাটা তোমার 100% দিয়ে ঢেলে দাও। এবং যেদিন আমি পরীক্ষা দিতে যাচ্ছি আপনাকে ফোন করেছিলাম যে ঠিকঠাক হবে তো, তো চেষ্টা রেমেডিগুলো পালন করো, এবং পরীক্ষা ইন্টারভিউ হলে গিয়ে যে কোশ্চেনগুলো করা হবে, যেটা পড়েছো সম্পূর্ণ সেটা যেন বলতে পারো। মানে রেমেডি পালন করলেই যে সাকসেস আসবে সেটা কিন্তু একদমই না। তার সঙ্গে উনি আমায় বারবার বলে দিয়েছে ওর সৎ চেষ্টা আছে। আমি এটাই সকলকে বলছি আমার এই চ্যানেলের মাধ্যমে, যে চেষ্টা হচ্ছে আসল। যে চেষ্টা করবে না তাকে কোনো 1 লাখ কেন 50 লাখ টাকা স্টোনও তাকে কোনো সাকসেস দিতে পারবে না। মাথার মধ্যে ভুলভাল চিন্তা ভাবনা রেখে অ্যাস্ট্রোলজিকে বদনাম করে কোনো লাভ নেই, ঠিক আছে? অ্যাস্ট্রোলজি, আবারও বলছি, অ্যাস্ট্রোলজি বা অ্যাস্ট্রোলজিক্যাল টিপস বা সাজেশন বা রেমেডি যেগুলো আমরা দিয়ে থাকি, সেগুলো হচ্ছে আপনার মনের বিশ্বাস করে আপনি সেটা পালন করেছেন, আলাদা কথা। কিন্তু আপনি যে বিষয়টার উপর খাটছেন বা আপনার যে সাবজেক্ট, সেই সাবজেক্ট নলেজ সেই খাটছেন, বা আপনি আপনার যে বুদ্ধিটা সেখানে লাগাচ্ছেন, আপনি যে বুদ্ধি অ্যাপ্লাই করছেন সেই বিষয়টার উপর, এটা সম্পূর্ণ আপনার নিজস্ব এবং ব্যক্তিগত। সেখানে আপনি যত শার্প এবং যত ভালো হবেন, আপনার আউটকামটা অর্থাৎ রেজাল্টটা ভালো হবে। ও সেইখানটা তত ভালো হয়েছে, তাই জন্যই ওর রেজাল্ট হয়েছে। বাকি সবগুলো কিন্তু আমার কাছে চ্যানেলে বসে বলছি, ওর সামনে বলছি, গৌণ। ওর চেষ্টাটা হচ্ছে আসল। বাকি সবগুলো হয়েছে, সাকসেস পেয়েছে। এবং বলেছিলাম যে তোমার ভিডিও আমি তখনই নেবো যখন তুমি সাকসেসফুল হবে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আগামী দিনে আরো এরকম ভিডিও আসতে চলেছে। যারা অলরেডি রেডি হয়ে বসে আছে এবং যারা আমার সঙ্গে ইউটিউব থেকে যোগাযোগ করেছে, ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করেছে, হ্যাঁ, এবং তারা সাকসেসফুল হয়েছে, এরকম রেডি হয়ে বসে আছে, মধ্যবয়স্ক লোকও আছে
একটু বেশি বয়স্ক লোকও আছে যারা তাদের বিভিন্ন বিভিন্ন সাকসেসের কথা অলরেডি আপনারা একটা সাকসেস ভিডিও দেখেছেন আমার, যেটা অলরেডি আপলোডেড আছে, না দেখে থাকলে দেখে নেবেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তাছাড়াও আদার্স যে সাকসেস ভিডিওগুলো আসতে চলেছে সেগুলো আমরা রেকর্ড করে নিশ্চয়ই আপনাদের সামনে নিয়ে আসবো। এটা কিন্তু আমি অ্যাস্ট্রোলজির ফেভারে ভিডিওগুলো করছি, ঠিক আছে? অ্যাস্ট্রোলজির ফেভারে বলতে এটাই বলতে চাইলাম যে আমি দিয়েছি বা আমার জন্যে ও পেয়েছে, আমি এই থিওরিতে বিশ্বাস করি না। আমার জন্য ও কিছুই পায়নি, ও ভালো কাজ করেছে বলেই ও সাকসেস পেয়েছে, এই থিওরিটাতে আমি বিশ্বাস করি। আরেকটা জিনিসে বিশ্বাস করি, অ্যাস্ট্রোলজি মানুষকে সঠিক গাইডেন্স দেয় বলে আমি যেটুকু জানি সেইটুকু ওকে শেয়ার করেছি, সেইটাও ফলো করে পেয়েছি। আমি বলছি না যে আমার জন্য পেয়েছে, আমি এটা কখনো বলছি না। যে কোনো, হ্যাঁ বলো। এবং আপনি আমাকে বারবার একটি কথা বলেছেন সেই সময় যখন আমার পরীক্ষাটা হয়নি, শুধুমাত্র রেমেডি ফলো করলেই হবে না, তোমাকে পড়াশোনাটা করতে হবে, তোমাকে ছবিটা আঁকতে হবে, নাহলে কিন্তু রেমেডি কোনো কাজ করবে না। আপনি বারবার আমাকে বলে দিয়েছেন যে আমি রেমেডি বলে দিচ্ছি, তুমি ডিস্টেন্সিং নাও, রেমেডি ফলো করো, কিন্তু এই করলেই যে তুমি পরীক্ষাটায় পাশ করে যাবে সেটা কিন্তু নয়। তার সঙ্গে বারবার উনি বলে দিয়েছেন যে পড়াশোনাটা মন দিয়ে করো, ছবিটা মন দিয়ে আঁকো। ওটাই যেটা বলছিলেন যে কথা। হ্যাঁ, আমি মুখরোচক জিনিসকে খুব একটা বিশ্বাস করি না, ঠিক আছে? মুখরোচক ব্যাপারকে হবেই একেবারে এই হবে ওরকম মুখরোচক বিষয়কে আমি খুব একটা বিশ্বাস করি না, বাস্তবকে মেনে চলি। আমি মনে করি খাটবে যে একটা জিনিসের ওপর একটা ট্রাস্ট দেবে, হ্যাঁ, অধিকাংশ সময় সেটাতে ইনভেস্ট করবে ভালো কাজে, তার থেকে সে রেজাল্ট পাবেই পাবে, ঠিক আছে? তার সঙ্গে অ্যাস্ট্রোলজি একটা সাহায্য করে কি আপনাকে গাইডেন্স দিতে, একটা কাউন্সেলিং দিতে, যে সঠিক পথটা আপনি নির্বাচন করছেন কিনা। এই বিষয়ে আমি ওকে কয়েকটা কথা বলেছিলাম যখন ওর আমি রাশি লগ্ন গণ নক্ষত্র দেখি, যে ওর প্রফেশনটা সঠিক কিনা, সেইটা নিয়ে তুমি একটু বলো। আমি যখন দেখেছিলাম কি বলেছিলাম? হ্যাঁ, আপনি যখন দেখেছিলেন আমার জন্মকুষ্ঠিটা যখন করেছিলেন তখন তুলা রাশি যেটা বলেছিলেন, তুলা রাশি, বৃশ্চিক লগ্ন, এই ব্যাপারগুলো, তো আমি এই আজকে ধরুন 8 লাইনে আছি। আপনি একটা কথা বলেছিলেন আমার নাকি শুক্র খুব স্ট্রং, এবং আপনি আরো বলেছিলেন যে শুক্র ক্রিয়েটিভিটি দেখে, ছবি আঁকা, গান বাজনা এইগুলো দেখে, এবং আপনি এটাও বলে দিয়েছিলেন যে আমি এই প্রফেশনে আমার আছে, মানে যেহেতু শুক্র স্ট্রং আছে সেহেতু আমার এই আর্টের উপরে যে কোনো বিজনেস। এই ঠিক এই জায়গাটায় আপনাদেরকে বলে দিচ্ছি, আমি শুধু ওর ভিডিও করে আপনাদেরকে বলছি বলে নয়, আপনারা আমার আগের ভিডিওগুলো দেখবেন, এই কথাগুলো আমি ইউজুয়ালি ওই রাশির ভিডিওতে বলে থাকি, মানে 2 2 4 হচ্ছে কিনা আপনারাই মিলিয়ে নেবেন। হ্যাঁ বলো। তো বলেছিলেন যে শুক্র যেহেতু স্ট্রং আছে সেহেতু আর্টের লাইনের কোনো বিজনেস বা ছবি আঁকা, গান বাজনা আমি এক্সপেক্ট করছি, আমি ওর থেকে এখন বলছি কেন আপকামিং নেক্সট জেনারেশন, ওর থেকে আমি এটা এক্সপেক্ট করছি একদিন আপনারা দেখবেন, এটা আমার আশা রইল, কারণ আমি তো ওর ছক দেখেছি, ওর ছবি ভারতবর্ষের বাইরে যেটা অকশন হয়, অকশন নিলামে বিক্রি হয় ছবি, আপনারা যারা ছবির লাইনে কাজ করেন, আর্টস লাইনে কাজ করেন তারা জানেন, যারা জানেনও না এটা জেনে নিন, যে ভারতবর্ষের বিভিন্ন ভালো পেন্টারের ছবি, অনেক তো ভালো ভালো পেন্টার আছে, তাদের ছবি, পেন্টার আছে, স্কাল্পচার আর্টিস্ট আছে। স্কাল্পচার আর্টিস্ট হয় তোমাদের আর্টস লাইনে, তুমিও তো স্কাল্পচার করো, স্কাল্পচার আর্টিস্ট আছে যারা কিনা এই আর্টস লাইনের বিশেষ একটা। আমরা না, আমাদের প্রবলেম কি জানেন, আমরা শিল্পীদেরকে সম্মান করতে কিছুটা হলেও ভুলে গেছি, মুখরোচক শিল্পীদেরকেই খালি সম্মান করি, ঠিক আছে? কিন্তু যারা জেনুইন জিনিস শিল্পীরা বানাচ্ছে, হয়তো কোথাও কোথাও গিয়ে তাদের যে সম্মানটা তাদের পাওয়া উচিত সেই জায়গাটা আমরা ইগনোর করে যাই, সেটা করবেন না। প্রত্যেকটি শিল্পীর সম্মান পাওয়া উচিত, কারণ সে শিল্পকলা, ক্রিয়েটিভিটি সকলের হয় না, ওটা হয় ঈশ্বর দত্ত গড গিফটেড, না হলে ছকে আছে, নিজে খেটে বাকিটা নিজের ট্যালেন্টটাকে বাইরে বার করে এনে গোটা পৃথিবীর সামনে এক্সপ্রেস করছি বা তুলে ধরছি, ঠিক আছে? তো আমি এইটাই বলতে চাইবো যে আমি আশা করব ওর থেকে যে একদিন ওর এই ভিডিও, এই ছবিগুলো ভারতবর্ষের বাইরে গিয়েও অকশন হবে, এবং ভারতবর্ষের বাইরে যেখানে ইউরোপিয়ান কান্ট্রি বা অন্য যে কোনো বিভিন্ন জায়গায়, হ্যাঁ, কান্ট্রিতে যেখানে অকশন হয় সেখানে অকশন টেবিলে উঠবে, এবং ইন্ডিয়াতে ও ফরেন মানি নিয়ে আসবে, যেটা আমাদের কাছে এখন যে কোনো গভর্নমেন্টের কাছে খুবই ইম্পর্টেন্ট হয়ে যায়, যে
আমাদের কাছে কতটা ফরেন ইনভেস্টমেন্ট আসছে। তো কারোর যদি মানে লোকাল জিনিস বাইরে সেল হয়, সেখানে যে কোনো গভর্নমেন্ট যে দেশেরই হোক না কেন বাইরে সেল হয়, তাহলে সেখান থেকে গভর্নমেন্ট একটা তার বেনিফিট পায়, বেনিফিটেড হয়। তো সেক্ষেত্রে আমি মনে করি একদিন মানে ইন্ডিয়ার মধ্যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট পেন্টার হিসেবে ও কিন্তু নিজেকে এস্টাবলিশ করতে পারবে। আপনারা বিভিন্ন ছবি অলরেডি দেখতে পাচ্ছেন এখানে ওর, সেই ছবিগুলোতে দেখবেন যথেষ্ট কোয়ালিটি পেন্টার একজন ও। তো তোমার অ্যাস্ট্রোলজির প্রতি এই বিশ্বাসটা মানে কিভাবে এলো? অ্যাস্ট্রোলজির প্রতি বিশ্বাসটা মানে কিভাবে এলো এটার কোনো সঠিক ধারণা আমি দিতে পারবো না, তবে এটুকু বলতে পারি যে ছোটবেলা থেকেই এটা ছিল। মানে অ্যাস্ট্রোলজি যে একটা বিজ্ঞান, এটা যে কোনো ফালতু জিনিস না, সেটা আমি বুঝে গেছিলাম। আমি একটু আগে আপনাকে বলছিলাম যে মানুষের জীবনকে 3টে জিনিস আমার মনে করি কন্ট্রোল করে, সেটা হলো আমাদের 9টা প্ল্যানেট, 7টা চক্র, আর আমাদের মধ্যে যে অর্ড থাকে। তো এই সায়েন্সটা আমি বুঝে গেছিলাম অনেক ছোটবেলায়। যে আমি একটা কারেকশন করব, হ্যাঁ আপনারাও শুনবেন মন দিয়ে, রাহু কেতু কিন্তু প্ল্যানেট নয়, ছায়াগ্রহ। হ্যাঁ ছায়াগ্রহ, ছায়াগ্রহ, হ্যাঁ একদমই। এটা আমারই ভুল হয়েছে একটু। অ্যাকচুয়ালি 7টা প্ল্যানেট, রাহু কেতু ছায়াগ্রহ, একদমই। আপনি আমাকে ঠিক বলে দিয়েছিলেন এটা প্রথম দিন যে রাহু কেতু প্ল্যানেট নয়, হ্যাঁ ছায়াগ্রহ। তো আমি বুঝে গেছিলাম যে এটা অ্যাস্ট্রোলজির মধ্যে মানে অনেকের কাছে শুনেছি যে কিছু নয়, ফালতু জিনিস, বুঝলো কি। কিন্তু আমার একটা মানে বেসিক কোয়ালিটি আছে, আমাকে কেউ যদি কিছু বলে আমি সেটা শুনি, কিন্তু সেই জিনিসটাকে নিয়ে আমি থিঙ্কিং করি যে ও কি ওটা ঠিক বললো, এবং আমি সেটাকে তলিয়ে দেখতে চাই। এই যখনই আমি তলিয়ে দেখতে গেছি অ্যাস্ট্রোলজিটাকে, তখনই আমার মনে হয়েছে যে না, এটা তো শুধুমাত্র বুঝলো কি হতে পারে না, কারণ এর মধ্যে একটা বিরাট বিরাট সায়েন্স আছে। কারণ আমরা এই পৃথিবীতে জন্মাচ্ছি, আমাদের শরীরটা তো স্টার অ্যাস থেকে তৈরি। স্টারেদের প্রভাব তো অবশ্যই 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 থাকবে আমাদের শরীরে, আমাদের জীবনে। কারণ যেহেতু আমরা স্টার অ্যাস থেকে তৈরি, ওটাকে তো আমরা যেমন জন্মাই, আমাদের মধ্যে মা বাবার শারীরিক মানসিক সবকিছু নিয়ে জন্মাই। তো আমরা জন্মেছি পৃথিবীর মধ্যে, স্টার অ্যাস থেকে আমাদের শরীরটা পঞ্চভূত থেকে ক্রিয়েট হয়েছে। তো আমাদের মধ্যে অবভিয়াসলি প্ল্যানেটদের প্রভাব থাকবে। তো এই সায়েন্সটাকে বুঝতে পারার ফলে আমি অ্যাস্ট্রোলজিটাকে মানে বিশ্বাস করেছি। এবং আরো একটা এখানে বলি যে অনেকে অ্যাস্ট্রোলজিটাকে দোষ দেন, অনেক এইখানে আমি তুমি একটা টার্ম বললে আমি ছোট্ট করে ধরিয়ে দিচ্ছি আমার দর্শকদেরকে। ওই যে বললো না পঞ্চভূত থেকে তৈরি হয়েছে, ওইটাই হচ্ছে ক্ষিতি অব তেজ মরুদ, একদম একদম, যেটা হচ্ছে 5টা এলিমেন্ট। এবং এই 5টা এলিমেন্টের যে 5টা এনার্জি, এই 5টা এনার্জির উপর বেস করেই তৈরি হয়েছে পুরো বাস্তু সিস্টেমটা, বাস্তুশাস্ত্র যে সিস্টেমটা। 5টা এনার্জি কোথা থেকে কোথায় ফ্লো হচ্ছে, যার জন্য এই গড়বড়, বা যার জন্য এই সমস্ত ডাইরেকশন গুলো, অমুক ডাইরেকশনে রান্নাঘর, ওই ডাইরেকশনে বাথরুম, এই ডাইরেকশনে শোয়ার ঘর, এই সমস্ত, হ্যাঁ, আর কোথায় কি বসালে এনার্জি কোথা থেকে কোথায় ফ্লো করবে, এই পুরো এই সিস্টেমটার উপর নির্ভর করে এই বাস্তু সাবজেক্টটা তৈরি হয়েছে। ঠিক আছে, তো বুঝতেই পারছেন প্রত্যেকটা জিনিসের সাথে প্রত্যেকটা জিনিস কানেক্টেড এবং খুব সায়েন্টিফিক, খুব সায়েন্টিফিক। আমরা হয়তো মানে এটাকে অ্যাকচুয়ালি আমাদের মধ্যে চর্চা নেই তো অ্যাস্ট্রোলজিটা নিয়ে, খুব পুরনো একটি বিষয়। আমার মনে হয় ফার্স্ট পরাশর মুনি কি। এবং আমি এখানে একটা কথা বলি, এই অ্যাস্ট্রোলজির এই যে সিস্টেমটা, এই সিস্টেমটাকে অনেকে অনেক রকম ভাবে ব্যবহার করে। ঠিক আছে, যে যার নিজের মতো করে ব্যবহার করে, কিন্তু এটা একটা স্বাধীন সিস্টেম। ঠিক আছে, মানে আমি ক্ষমা চেয়ে নিয়েই বলছি, বা মাফ করে দেবেন আমাকে, কিন্তু অনেকেই আছেন না যারা কোনো অ্যাস্ট্রোলজার ভিজিট করার পরে অনেক সময় হ্যাঁ এইটা তো হলো না, এইটা তো এইটা, এরকম বলে থাকেন। ঠিক আছে, প্রসঙ্গ হলো হতে পারে হয়তো আপনার সেই সময়টা হয়নি, সেই কাজটা একদমই একদমই একদম। এই কথাটা আমি তোমাকে কি বলেছিলাম একটু বলো তো। আমি যখন স্যারকে ফোন করি, আমার জন্ম ছক আপনি তৈরি করলেন, দশাগুলো বলি একটু হালকা। হ্যাঁ নিশ্চয়ই। জন্ম ছক তৈরি করলেন, দিয়ে আমাকে বলেছিলেন যে আমার ভালো সময় আসছে এবং তাই আমার সঙ্গে তোমার যোগাযোগটা ঘটলো। এবং সত্যিই তাই। তারপর যখন উনি আমার জন্মছকটা আমাকে ডেসক্রাইব করলেন, আমার শনি মহাদশা শেষ হচ্ছে জাস্ট কিছু দিনের মধ্যে, তারপর আমার একটা ভালো মহাদশা শুরু হচ্ছে। তো আমিও দেখলাম মানে কোথা থেকে যেন একটা যোগাযোগ তৈরি হয়ে গেল, ভালো সময় আসার আগে একটা আপনার সাথে যোগাযোগ তৈরি হয়ে গেল। এবং
সত্যি করে ভালো সময় শুরু হলো, মাস্টার্স পেলাম, যেটার জন্য আমি 2 বছর ধরে অপেক্ষা করছিলাম, সেটা পেলাম। আলটিমেট আজকে আমি একটু স্যাটিসফাইড যে একটা জায়গায় পৌঁছাতে পেরেছি। 2 বছর ধরে চেষ্টা করে 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 একটা জায়গায় পৌঁছাতে পেরেছি। এইখানে আমি বলি আপনাদেরকে, ও যখন আজকে আসে ও বলে যে আমি স্যার ইয়েতে ইন্টারভিউ দেবো না, জয়দা আমি ইন্টারভিউ ওইভাবে অনলাইনে দেবো না, যেরকম আপনারা আগেরটা দেখেছেন যে অনলাইনে ইন্টারভিউ নিচ্ছি একজনের, সেরকম দেবো না, আমি ওই আপনার কাছে গিয়ে বসে ইন্টারভিউ দেবো। বললাম আচ্ছা ঠিক আছে তাই, সেই জন্যই ও আজকে এসেছে, ঠিক আছে। তা এবারে এই যে একটা ইচ্ছে, ও যখন আসছে, ও যখন আমি প্রথম দেখলাম ওকে দেখেই ভাবছি এই যে তুমি তো বদলে গেছো, তোমার চেহারা বদলে গেছে, একটা স্যাটিসফ্যাকশন মন থেকে, যে একটা স্বতঃস্ফূর্ত ব্যাপার, একটা আনন্দ উৎসাহ, এটা দেখেও আমার খুব ভাল লাগছে, ঠিক আছে। এবং প্রসঙ্গ হলো, আমি যেটা বলছিলাম সেই পয়েন্টটা আরেকবার বলে দিই, সেটা হচ্ছে আপনার কোনো কারণে অ্যাস্ট্রোলজার, যে কোনো অ্যাস্ট্রোলজার, আমি কিন্তু বারবার বলছি, আমি প্রত্যেক যারা এই অ্যাস্ট্রোলজির উপর কাজ করেন বা জ্যোতিষী সংক্রান্ত বিষয়ে কাজ করেন, ঠিক আছে, বা জ্যোতিষী নিয়ে আরো আনুষঙ্গিক কোনো কাজ করেন বা অ্যাস্ট্রোলজির বিষয়ে যুক্ত, তাদের প্রত্যেককে আমি কিন্তু ভীষণ সম্মান করি। কারণ এরা প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি ব্যক্তি, গুরু মহারাজ যারা আছেন এই বিষয়ে অ্যাস্ট্রোলজির উপরে, জ্যোতিষীর উপরে যারা কাজ করেন, প্রত্যেকটি লোক কিন্তু চেষ্টা করেন আলটিমেটলি কিন্তু আপনার ভালোটা করার, ঠিক আছে। এটা দায়িত্ব, এই দায়িত্বটা কিন্তু খুব কম লোকেই নিতে চায়। কাজ করে দেওয়া আলাদা, কিন্তু দায়িত্ব নিয়ে আপনার ভালো হবে এটা একটু রিস্ক হয়, কারণ ভালো না হলেই চট করে আপনি সেখানে আঙুল তোলার জায়গা পেয়ে যান, হ্যাঁ, আপনি তাকে অনেক রকম উল্টো পাল্টা মন্তব্য করে দেন, হ্যাঁ, অনৈতিক মন্তব্য তাদের সম্বন্ধে করে থাকেন, তো এগুলো কিন্তু করাটা ঠিক না। আমি এবং আলটিমেট ওই সময় জ্যোতিষ শাস্ত্রটারই দোষ হয়ে যায়, হ্যাঁ, যে এটা হচ্ছে জ্যোতিষীটাই বুঝলো কি, এরকম একটা ব্যাপার চলে আসে। এটা কিছু না, এটা হচ্ছে এটা আর আপনাদের দিকটা যুক্তিটাকেও আমি সমর্থন করি। কেন যুক্তিটাকে সমর্থন করি, আপনারাও মানে জ্যোতিষী ভুল এটাকে সমর্থন করি না, আপনার মানসিক যে পরিস্থিতিটা, মনের দিক থেকে আপনারা যে একটু দুর্বল হয়ে পড়েন, মনের দিক থেকে যে ভেঙে পড়েন, সেই জায়গাটাকেও আমি সমর্থন করি। কেন বলছি, তার কারণ হয়তো অনেকখানিটা মানিটারি ইনভেস্টমেন্ট হয়ে গেছে, টাকার ইনভেস্টমেন্ট, আপনি এমনি সমস্যায় আছেন, তারপরে আরো খানিকটা সমস্যায় ঢুকে গেলেন, তো সেক্ষেত্রে কি মানুষের না মানে প্রায় দিশেহারা হওয়ার মতো পরিস্থিতি হয়ে যায়। সেটাও মানছি, কিন্তু কি বলুন তো, কাউকে ওইভাবে না দোষ দেওয়াটাও ঠিক না, আমি ঠিক ওইটা ব্যাপারটাকে সমর্থন করি না। আর আমি প্রত্যেকটি অ্যাস্ট্রোলজার এবং জ্যোতিষী গুরু মহারাজকে অত্যন্ত সম্মান এবং শ্রদ্ধা করি, ঠিক আছে। আর আরেকটা কথা আপনাদেরকে বলছি, সেটা হচ্ছে যে টাইম যখন আপনার পড়বে, এই জায়গাটাতে যাকেই দেখান, যে কোনো আপনার পছন্দের যে কোনো জ্যোতিষী বা অ্যাস্ট্রোলজারকে দেখান, একটা জিনিস খেয়াল রাখবেন, টাইমটা আপনার ফেভারে চলছে কিনা সেটা বারবার জেনে নেওয়ার চেষ্টা করবেন। যেমন এর ক্ষেত্রে যেটা হয়েছিল, একটা টাইমটা ফেভারে ছিল বলেই ও সাকসেসটা পেয়েছে। টাইমটা যদি ফেভারে না থাকতো তাহলে কিন্তু সাকসেসটা পাওয়ার সম্ভাবনাটা কমে যেত, এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে অপ্রিয় বাস্তব, সেটাকেও মানতে হবে, অপ্রিয় বাস্তবকেও মানতে হবে। গ্রহরা ফেভারে না থাকলে কাজ করে না, খুব একটা হবে না, ঠিক আছে। তো সেই সময় নিজের সময়টাকেও বুঝতে হবে, সময় বুঝতে হবে, আপনার কোয়ালিটি বুঝতে হবে, হ্যাঁ, যে আপনি সেই জিনিসটার জন্য কতটা কোয়ালিফাইড। না আমি আইএএস কোয়ালিফাইড হব, আপনি আইএএস কোয়ালিফাইড হবো, আপনি সামান্য একটা স্টাফ সিলেকশন কমিশন ক্লিয়ার করতে পারছেন না, তার মানে আপনার পড়াশোনাটা সেই লেভেলে নয়। এবার আপনি একবার পান্না পড়লেন, চুনি পড়লেন, ডায়মন্ড পড়লেন, হিরে পড়ে নিলেন, হ্যাঁ, গলায় 4টে রুদ্রাক্ষ ঝুলিয়ে নিলেন, তারপরেও আপনার সাকসেসের কারণ আপনি আসল জায়গাটাই দেখেননি, যে আপনার যে তৈরিটা আপনি হচ্ছেন, হোমওয়ার্ক যেটা করছেন, সেইটা কি আপ টু দা মার্ক, সেইটাই যদি আপ টু দা মার্ক না হয়, তাহলে আপনি কি করে কোয়ালিফাইড হবেন। এটা আমি এক্সাম্পল দিলাম, আমি কাউকে ডিমিন করছি না বা নিচু করছি না, এক্সাম্পল দিলাম। মানে আপনার হোমওয়ার্কটা, আপনার কোয়ালিটিটা, আপনার লেভেলটা সেই লেভেলে হতে হবে, ঠিক আছে। আপনার যোগ্যতা, আপনি যোগ্যতম হতে হবে, যোগ্যতম ঠিকই পাবে। এখানে আমার আরো একটা কথা বলি, আমি দেখেছি আমার চারপাশের মানুষজনের মধ্যে, কোনো একটা অ্যাস্ট্রোলজারের কাছে গেল আমার সমস্যা নিয়ে, একটা স্টোন দিল, ও হয়তো ভেবে নিল মানুষটি আমার এই স্টোনটি বললেই আমার সব সমস্যার সমাধান হয়ে গেল। এটা কিন্তু আমরা খুব ভুল, আমরা কিন্তু স্টোনটা পড়ে যখন সমস্যার সমাধান হয় না, তখনই জ্যোতিষীর দোষ হয়ে যায়।
তখনই জ্যোতিষীর দোষ। আচ্ছা, এখানে আমি একটা কথা বলি, কোনো রকম অ্যামাউন্ট না বলে তুমি একটা কথা আপনি আমাদের চ্যানেলে বলুন, কোনো রকম অ্যামাউন্ট না বলে, সেটা হচ্ছে আমরা এই যে আমি যে সার্ভিসটা আপনাকে প্রোভাইড করেছি বা যে ধরনের সার্ভিস প্রোভাইড করা হয়েছে, সেগুলো কি খুব এক্সপেন্সিভ ছিল, খুব খরচা সাপেক্ষ ছিল? মোটেই না, মোটেই না। কারণ আমি আপনার কাছে যখন এসেছিলাম বাড়ির অবস্থা খুবই ডাউনে ছিল, ফিনান্সিয়াল কন্ডিশন খুবই ডাউনে ছিল আমাদের। এখন অনেকটা ভালো হয়েছে, কারণ এটা আপনি বলেছিলেন আমাকে যে আস্তে আস্তে, সেটা বাস্তু টিপস গুলো আমি কিছু দিয়েছিলাম, সেইটার থেকে হয়েছে, সেটার থেকে হয়েছে। তো উনি বলেছিলেন, উনি যে অ্যামাউন্ট আমাকে বলেছিলেন, মানে সেই সময় বাড়ির অবস্থা ডাউনে থাকা সত্ত্বেও, ফিনান্সিয়াল কন্ডিশন ডাউনে থাকা সত্ত্বেও আমি পেরেছিলাম ওটা, কারণ খুবই যৎসামান্য ছিল এবং খুবই যৎসামান্য ওটা, মানে ওটা যে অ্যামাউন্ট হার্ডলি ম্যাটার্স, অ্যামাউন্টটা কোনো ফ্যাক্টর না, ঠিক আছে? অ্যামাউন্ট মানে বক্তব্যের বিষয় হলো যে এক্সপেন্সিভ অনেক কিছু খরচা করেছি বলে সাকসেস এসছে তা নয়, এইটা প্রমাণ করলাম একদম যে এক্সপেন্সিভ অনেক খরচা করে এনেছি তাই জন্য সাকসেস এসছে। আমি নিজের জীবনে সেটা পেয়েছি। এই সেম এক্সাম্পল আমার পরের যে ভিডিওটি রেকর্ডিং হবে, যিনি ইন্টারভিউ দেবেন তার মুখেও শুনে নেবেন এটাকে। আমি তো আর বানিয়ে বলছি না, এরা তো আমাকে ইউটিউব দেখে এসছে, এনার যদি কিছু অপ্রিয় কথা থাকে মুখের ওপর বলবে, এনারও ইউটিউব না হলে আমার পরে গিয়ে বলবে। ওখানে আমি এখানে এনারা আমার কাছে ডাইরেক্ট কানেকশন ইউটিউব থেকে, এটার জন্য আমি কৃতজ্ঞ ইউটিউবের কাছে যে এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে যেখানে মানুষ মানুষের সাথে যোগাযোগ করছে এবং এইভাবে উপকৃত হচ্ছে, ঠিক আছে? মানে আমরা যে বেশি খরচা করলেই ভালো সার্ভিস পাবো এটা কিন্তু একদমই না। এটাও একটা অদ্ভুত রকমের সাইকোলজি, যে আমরা ভাবি যে আমরা হয়তো টাকা বেশি দিলে আমরা বিরাট একটা কিছু পেয়ে যাব, এটা মোটেই না, মোটেই না। কারণ আমাকে আলটিমেট বুঝতে হবে যার কাছে আমি, যে অ্যাস্ট্রোলজারের কাছে আমি অ্যামাউন্টটা দিচ্ছি, মানে প্রত্যেকটা মানুষের তো একটা ইন্টেনশন, মানে একটা ইনার একটা ইন্টেনশন থাকে। আপনার ভিডিও দেখে আমি মানে আমার একটা মনে হয়েছিল যেন না এনার কাছে গেলে আমি সঠিক গাইডেন্সটা যেন পেতে পারছি, মানে একটা মন, যার প্রত্যেকটা মন বলে না, প্রত্যেকটা মানুষের মন বলছে এইটা, ওইটা বলে মানে আমার মনে হয়েছিল যে এনার কাছে গেলে গাইডেন্সটা পাবো। এবং যখন গাইডেন্স নিতে গেলাম, যখন উনি অ্যামাউন্টটা বললেন, তো খুবই সামান্য। তো আমি এটা বলতে চাইছি যে অ্যামাউন্ট বেশি দিলেই যে ভালো সার্ভিস পাবো, একদমই না। আচ্ছা, তো এখানে আমরা আজকে ওনার এক্সপিরিয়েন্সটা শুনলাম, বা আপনি যদি এই কোনো মেসেজ আমার দর্শকদেরকে দিতে চান, হ্যাঁ, সেটা আপনি কনভে করতে পারেন। রিগার্ডিং অ্যাস্ট্রোলজি না অ্যাস্ট্রোলজি উইথ জয়? আগে অ্যাস্ট্রোলজি, তারপর অ্যাস্ট্রোলজি উইথ জয়। আচ্ছা, তো এই যে একটু আগে যে কথাটা আমি বলছিলাম, যে ধরুন আপনারা কোনো সমস্যাতে আছেন, প্রত্যেকটা মানুষ আছে মানেই মানুষের জীবনে সমস্যা আছে, এটা বাস্তব কথা, এটা এর থেকে আমরা বেরোতে পারবো না। তো আমরা অ্যাস্ট্রোলজারের কাছে যাই, যে কোনো অ্যাস্ট্রোলজারের কাছেই যাই। সেই অ্যাস্ট্রোলজার যদি মানে অ্যাস্ট্রোলজারের গাইডেন্স ধরুন আপনার জীবনে কাজ করলো না, তখন আমাদের একটা বেসিক নেচার থেকে আমরা কি করি, প্রথমে সেই অ্যাস্ট্রোলজারকে দোষ দিই, তারপর পুরো অ্যাস্ট্রোলজিটাকে দোষ দিই। এইটা দয়া করে করবেন না। কারণ আপনাদের একটা ছোট্ট উদাহরণ দিই, ধরুন আপনার কোনো রোগ হয়েছে, একটা ডাক্তারের কাছে গেলেন, সে রং ট্রিটমেন্ট করলো, হয়তো এরকম বহু জায়গায় হয়, তাই বলে কি গোটা চিকিৎসা শাস্ত্রটার দোষ হয়ে যায়? তা তো না। তো এটাই বলবো, আমি যেহেতু অ্যাস্ট্রোলজিটাকে একটা সায়েন্সের চোখে দেখি, আমি বলবো যে আপনার সঙ্গে ম্যাচ নাই করতে পারে সেই অ্যাস্ট্রোলজারের রেমিডি, আপনার সঙ্গে ম্যাচ নাই করতে পারে, বা আপনার যে সময়টা, আপনাদের যে সময়টা হয়তো চলছে জীবনে, সেই সময়টায় হয়তো সেগুলো মানে খাটলো না, ওই রেমিডিগুলো খাটলো না। তাই বলে এইটা নয় যে অ্যাস্ট্রোলজি খারাপ বা সেই অ্যাস্ট্রোলজারটা খারাপ। প্রত্যেক অ্যাস্ট্রোলজারই তার মতো করে চেষ্টা করেন মানুষকে সার্ভিস দেওয়ার, প্রত্যেক অ্যাস্ট্রোলজারই চেষ্টা করেন। আর এবারে আমার অ্যাস্ট্রোলজি উইথ জয় সম্বন্ধে কিছু বলে। অ্যাস্ট্রোলজি উইথ জয় তো আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। খুব ভালো একটা টার্ম ইউজ করলো, বললে অ্যাস্ট্রোলজি উইথ জয় আমার জীবনে মোড় ঘুরিয়ে দিয়েছে। এই এক কথাই বলে দিলাম, অ্যাস্ট্রোলজি ঘুরিয়েছে, অ্যাস্ট্রোলজি উইথ জয় করে। যাই হোক, ঠিক আছে, তো সাকসেসফুল হয়েছে, ঠিক আছে, খুব ভালো লাগলো। আজকে সম্রাটের সাথে কথা বলে খুব ভালো লাগলো। আপনারাও শুনলেন, এরকম
চাইবো আরো আপনাদের কাছে এরকম আরো সাকসেস যারা পেয়েছেন, যারা ভিডিও দেওয়ার জন্য অলরেডি রেডি হয়ে আছেন, আস্তে আস্তে ধীরে ধীরে দেবেন এবং আপনাদের কাছে নিয়ে আসবো। ঠিক আছে, তাদের ভিডিওটা, এই সাকসেস ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কমেন্ট বক্সে। ঠিক আছে, আর যারা জন্মকুণ্ডলী সংক্রান্ত বিষয় বা ছক সংক্রান্ত বিষয় বা বিবাহের পূর্বে হরোস্কোপ ম্যাচিং অথবা ধরুন বাস্তুদোষ বা ডিস্টেন্স হিলিং বা যে কোনো জেম স্টোন কিনতে চান, এই সমস্ত বিষয়ে আলোচনা করতে চান, তারা আমার সাথে এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। নাম্বারটি একবার বলে দিচ্ছি, 9831702504। আর সম্রাটকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। হ্যাঁ, অ্যাস্ট্রোলজি ধন্যবাদ তো আমি দেবো, আমাকে এতটা ভালো গাইডেন্স দেওয়ার জন্য ধন্যবাদ তো আমি দেবো। ঠিক আছে, আমরা আবার সম্রাটকে নিয়ে এই ভিডিও করব যখন ওর আরো কোনো বড় সাকসেস ওর হাতে তুলে দিতে পারবো। একদমই একদম ঠিক আছে, আমিও রেডি হয়ে থাকবো সেই দিনের জন্য, একদম। এবং আপনাদের সাকসেসও আপনাদের হাতে তুলে দিতে পারবো, সেই চেষ্টাও করব। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন অ্যাস্ট্রোলজি উইথ জয়। ধন্যবাদ, নমস্কার।